সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের অতিথি বাংলাদেশের অন্যতম প্রধান অনুসন্ধানী সাংবাদিক, গবেষক সুমি খান। ধন্যবাদ। সাম্প্রতিক যে ঝড় বাংলাদেশের, এই ঝড়ে বা শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন না, বাংলাদেশের মিডিয়া সহ নানা অঙ্গন ঝড়ে আক্রান্ত এবং তোলপাড়। এই বিষয়গুলো নিয়ে আমরা সুমি খানের সাথে আলাপ করব। তিনি এই মুহূর্তে দেশান্তরী। সব গল্পগুলো তার মুখে শুনবো। কিভাবে শুরু করবো সুমি খান, আপনি বলুন। ধন্যবাদ বাড়ি ভাই, আপনি আমাদের পরম শ্রদ্ধেয় এবং বলতে পারেন যে আপনি আমাদের অনেকের একজন, মানে অনেকের জন্যই মানে একেবারে লিডার হিসাবে আছেন সাংবাদিকতায়, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ক্রাইম রিপোর্টিং বা অপরাধমূলক সাংবাদিকতা, একই সঙ্গে পলিটিক্যাল জার্নালিজমের ক্ষেত্রেও। তো হ্যাঁ, শুরু করতে হবে যে আমরা যারা গণমাধ্যমে আছি, আমাদেরকে কেন দেশান্তরী হতে হয়, আমাদেরকে কেন ভাসমান হয়ে যেতে হয়, আমাদেরকে কেন কর্মহীন হতে হয়, আমাদেরকে কেন চাকরির অনিশ্চয়তা নিয়ে থাকতে হয় বারবার বারবার। এই প্রশ্নটা তো সাংবাদিকদের মধ্যে আছেই, যে আজকের বিপন্নতায় আমরা সাংবাদিকরা আসলে এতটা খারাপ কেন আছি। শুরু করি আপনার চট্টগ্রাম দিয়ে। আপনি চট্টগ্রামের মেয়ে, সাংবাদিকতা শুরু চট্টগ্রাম থেকে। আপনার শুরুর গল্পগুলো দিয়ে শুরু করেন আপনি। হ্যাঁ, সাংবাদিকতা শুরুটা আসলে মূলত আমার পারিবারিক আবহের কারণে। আমার পরিবারে লেখালেখি, সৃষ্টিশীলতা, সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ছিলেন আমার জ্যাঠা ডক্টর কামালে খান। ভাষা সৈনিক, 4 জন ভাষা সৈনিক ছিলেন আমাদের পরিবারে। তো আমার দাদা ছিলেন গান্ধীজির আদর্শের অনুসারী, প্রেসিডেন্সি কলেজের স্কলার, লেখালেখি তারও ছিল। সব মিলে আমার মনে হয়েছে যে আমার মা হচ্ছে গিয়ে নারী আন্দোলনের একেবারে রাজপথের সংগ্রামী যোদ্ধা, এখনো সেটা করে যাচ্ছেন, মানবাধিকারের একজন নিবেদিত প্রাণ যোদ্ধা। বেগম সুফিয়া কামালের সরাসরি শিষ্য 70 সাল থেকে, মহিলা পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে, তার একেবারে ধরতে গেলে কিশোর বয়স থেকেই। তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যে সাংবাদিকতার মতো কোনো একটা জায়গা যদি আমরা পাই, তাহলে সমাজের যে বঞ্চনার জায়গাটা, নিপীড়নের জায়গাটা এবং যে দুর্নীতিগ্রস্ত মানুষদের যে দখলদারিত্ব, সেটা আমরা উন্মোচিত করতে পারি। ওই আশা থেকে এবং প্রত্যাশা বলেন, আশা বলেন, সবচেয়ে বড় দায়বদ্ধতা, সেটা থেকেই আমার সাংবাদিকতায় আগ্রহ। চট্টগ্রাম থেকে কখন ঢাকা আসেন? আমি 93 সালে সাংবাদিকতা পেশায় কাজ শুরু করি ভোরের কাগজের সাথে, এবং কিন্তু আমাকে চট্টগ্রামে সরাসরি রিপোর্টার হিসাবে যুক্ত হতে দেয়া হলো না। বলা হলো যে মেয়েদের জন্য সাংবাদিকতা এখনো না, মেয়েরা সরাসরি চাকরিতে ঢুকতে পারবে না, তবে কন্ট্রিবিউটর হিসেবে করতে পারি। পরে আমি 99-তে যুগান্তরে যোগ দেই, 93 থেকে ভোরের কাগজ সহ জাতীয় দৈনিকগুলো, তারপরে প্রথম আলো, তারপরে সরাসরি চাকরিতে যোগ দিই যুগান্তরে 99-এর ডিসেম্বরে। এবং তার পাশাপাশি 2000 সালে সাপ্তাহিক 2000-এ যোগ দেই। তখন ডেইলি স্টারের প্রধান একটি ছিল, সাপ্তাহিক, আলোচিত সাপ্তাহিক পত্রিকা ছিল। এবং তখন 99 সালে আপনার মনে আছে যে 99, 2000 গেল এবং 2001-কে জামাত বিএনপি ক্ষমতায় আসলো, এবং তখন যে জঙ্গিবাদের যে দাপট ছিল, সেই সময় বিএনপির, জামাত বিএনপির সরকারের যে মন্ত্রীরা ছিলেন, তাদের যে, তারা সরাসরি যে সন্ত্রাসী দল তাদের থাকতো, আমি সেসবের উন্মোচন করেছিলাম এবং তাদের সাক্ষাৎকার নিয়ে তারা স্বীকারও করেছিলেন। তখন দায়িত্বশীল মন্ত্রী যারা ছিলেন, তারা অবলীলায় এখনো যেরকম স্বরাষ্ট্র সচিবরা বলে, তখনও তারা বলছে হ্যাঁ, এবং তাদের হত্যা যজ্ঞ, তাদের মামলাগুলো, এগুলো সবই আমি প্রকাশ করতাম। প্রত্যেকটা প্রতি সপ্তাহে প্রচ্ছদ প্রতিবেদনে আমার অনুসন্ধানী প্রতিবেদন থাকতো, তথ্য প্রমাণ সহ।
এর মধ্যে দিয়ে আমি 2006 সালে সাপ্তাহিক 2000 ছেড়ে দৈনিক সমকালে যোগ দিই। পরে দৈনিক সমকাল থেকে 2006-এর শেষে দৈনিক সমকাল থেকে বিডি নিউজে যোগ দিই এবং বিডি নিউজে করার সময় থেকেই আমি 21শে টেলিভিশনে যোগ দিই এবং 7 থেকে আমি সরাসরি 21শে টেলিভিশনের সাথে আমি সম্পৃক্ত হই ঢাকায়। সর্বশেষ আপনার আলাপ করতে গেলে অনেক লম্বা হবে, আরেকদিন সেটা বলবো। জুলাই আগস্টটা বলেন সর্বশেষ। হ্যাঁ, জুলাই আগস্টে এটা একটু বলতে গেলে আমাকে বলতে হচ্ছে, একটুখানি রেফারেন্স টানতে হচ্ছে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুটি ভাগ আছে, আপনি জানেন বাড়ি ভাই। একটি বিএনপি জামাতপন্থী, একটি মুক্তিযুদ্ধপন্থী প্রকাশিত। যে মানে এই জায়গাতে দুঃখ লাগে যে পৃথিবীর যে কোনো দেশে দলমত রাজনীতির ভিন্নতা থাকে, কিন্তু দেশের পক্ষে সবাই থাকে। কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি দলের ভিন্নতা বিভিন্ন থাকে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, যেটা আসলে কোনো দেশের জন্যই নিরাপদ না। যা হোক, এবং সেই সংগঠনের ঢাকা সাংবাদিক ইউনিয়ন মুক্তিযুদ্ধের পক্ষে যে সংগঠন, সেই সংগঠনের আমি নির্বাচিত নারী বিষয়ক সম্পাদক গত মার্চের 11 তারিখের নির্বাচনে। এবং 5 তারিখের ঘটনা, জুলাইয়ের যে বিক্ষোভ সেটা আমাদের সামনে দেখা, তখন আমি ভারতের প্রধান নিউজ এজেন্সি ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস INS এর ঢাকা প্রতিনিধি হিসাবে কাজ করি 5 বছর ধরে, এবং সর্বোচ্চ প্রচারিত বিশ্বজুড়ে আমাদের নিউজগুলো কিনে নেয় বেসিক্যালি গালফ কান্ট্রিগুলোতে। এখন সেগুলো সামনে থেকে দেখেছি জুলাই আন্দোলন সংগ্রাম, কিন্তু 5 তারিখে যেটা হলো, আমাদের অফিস ভেঙে দেয়া হলো এবং আগুন জ্বালিয়ে দেয়া হলো। প্রেস ক্লাবেও আগুন জ্বালিয়ে দেয়া হলো, প্রেস ক্লাবের সামনে পুলিশ বক্সে, আমার চোখের সামনে। তো যেটা আপনাকে একটু আগে বলছিলাম যে আমরা সাংবাদিকরা দলমত ভিন্নতা থাকবে, কিন্তু একে অন্যকে একেবারে বিপন্ন নিঃস্ব করে দেব কেন? কর্মহীন প্রতিটি গণমাধ্যমের টেলিভিশন পত্রিকা প্রত্যেকটা অফিস দখল হয়ে গেল কেন? গত 15 বছর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় ছিল। আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ থাকতে পারে, তার ভূমিকা নিয়ে ক্ষোভ থাকতে পারে, মন্ত্রীদের ভূমিকা, মন্ত্রীদের দুর্নীতি, ভয়ঙ্কর রকমের তাদের দুর্নীতি ছিল অনেকের, আমরা জানি, এমপিদের অনেকের, ঠিক আছে। কিন্তু গণমাধ্যমে যারা আওয়ামী লীগ বিরোধী বলেন, এমনকি জামাতপন্থী বলেন, এমনকি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত অনেকের নাম এসে, কিন্তু তারপরও গণমাধ্যমে তো তারা আরামেই ছিলেন। এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন লেভেলের আদালতের সাংবাদিকদের সংগঠন বলুন, অর্থনীতি রিপোর্টারদের সংগঠন বলুন, বিভিন্ন বিটে সাংবাদিকদের আলাদা আলাদা সংগঠনে জামাতের আধিপত্যই সবসময় ছিল। কেন ছিল? তারা আরামসে যখন যেখানে চেয়েছে প্রভাব খাটাতে পেরেছে। কিন্তু 5 তারিখে সেকেন্ডের মধ্যে এমনকি বিএনপি পন্থী সাংবাদিকদেরকেও দাঁড়াতে দেয়া হলো না। মানে এই ধরনের জিঘাংসা এবং ভয়ঙ্কর রকমের একটা দখল, দখলদারিত্ব, চর দখলের মতো গণমাধ্যমে বা সাংবাদিকতা পেশায়, আপনার কি মনে হয় না এটা যে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয় বা দর্পণ বলা হয় সমাজের, সেই গণমাধ্যম কর্মীদের বা গণমাধ্যমের নেতৃত্বে যারা আছেন তাদের প্রতিটি লেভেলকে একেবারে নিঃস্ব করে, শূন্য করে দিয়ে সরিয়ে দেওয়া মুহূর্তের মধ্যে, এটাকে আপনার কি মনে হয় যে আমাদের দেশের জন্য এটা ভয়ঙ্কর রকম বিপজ্জনক নয়? আপনার কি মনে হয়? আপনি কি এই যে জি। জবরদখলের ঘটনাগুলোর পরে কোন স্পটে গিয়ে দেখেছেন পরিস্থিতি? দেখতে হ্যাঁ, পেরেছেন? আমাদেরকে তো, আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, আমরা যেহেতু অধিকার আদায়ের সংগঠন বাড়ি ভাই, আমরা কিন্তু যতটা পেরেছি জুলাই থেকে বিভিন্ন অফিসে আমরা গেছি। হ্যাঁ, এবং যেটা হয়েছে, সাংবাদিকদের কর্মচ্যুতি বা সাংবাদিকদের আহ, উম,
ছাঁটাই করার বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান, আমাদের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ আমাদের কমিটির প্রতিটি সদস্য আমরা কিন্তু গেছি বিভিন্ন জায়গায় তাদের পাওনা বেতনের দাবি, তাদের পাওনা বেতন মেটানো, এবং অফিসগুলো যখন দখল করে ফেলা হচ্ছে, আপনার মনে আছে যে কয়েকদিন আগে আপনার ভোরের কাগজ বন্ধ করে দেয়া হয়েছে, সাবির হোসেন চৌধুরী ঘোষণা করেছেন ভোরের কাগজ বন্ধ। এখন দল মত থাকবে, কিন্তু তার মানে যদি হয় আমার দল রাষ্ট্র ক্ষমতা এসেছে বলে আমি যে দল সমর্থন করি তারা রাষ্ট্র ক্ষমতা এসেছে, সেই দল ছাড়া, সেই দলের নির্ধারিত, সেই দলের নির্দেশিত সাংবাদিক ছাড়া কেউ প্রেস ক্লাবে থাকবে না, কেউ কোনো সংগঠনে থাকবে না, প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল, একক্রিডিটেশন কার্ড বাতিল, সচিবালয়ে কেউ ঢুকতে পারবে না। এই ধরনের তাণ্ডব এবং অন্যায়, সেটা কি তার আসলে পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো হবে এবং তার যে কনসিকুয়েন্স গুলো হবে, সেটা কি আসলে সামলাতে পারবেন? প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিন, সংগ্রাম এইসব পত্রিকায় কিন্তু দখলের কোনো কথা শোনা যায়নি। এগুলাকে কিভাবে দখল থেকে রক্ষা পেল তাহলে? হ্যাঁ, এই জায়গাতে একটা প্রশ্ন অবশ্যই আছে। সংবাদে যেটা সংবাদের মালিকরা আছে, আমরা সবাই জানেন যে সংবাদে দীর্ঘদিন বেতন নিয়ে সমস্যা আছে, কখনোই সংবাদ খুব বেশি মানসম্পন্ন টাকা পয়সা বা বেতন দেয় না। এবং সংবাদে যারা আছেন মালিক পক্ষে আগাগোড়াই কবির সাহেব সংবাদের সম্পাদক, তিনি মুক্তিযুদ্ধ সহ দেশের মুক্তি সংগ্রামে তার ভূমিকা প্রথম সারিতে ছিল, বামপন্থী রাজনীতি এর একজন অন্যতম সংগঠক ছিলেন। এবং ৭১-এ সাংবাদিক শহীদ সাবেরকে সংবাদ অফিসে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছিল। আমার বাবাও কাজ করতেন সংবাদের সাথে, যে কারণে সংবাদের সাথে পারিবারিক সম্পর্ক। কিন্তু সংবাদে চাকরির ক্ষেত্রে অনেকে জামাতপন্থী, বিএনপি পন্থী, অনেকে অনেক সময় অন্যান্য গণমাধ্যমের মতো সংবাদেও সুযোগ পেয়েছে, তারা চাকরি করতে পেরেছেন, কিন্তু সংবাদ দখল হয়নি। আর মানব জমিনে আপনার মতি ভাই আছেন, মতিউর রহমান, তিনি, এবং প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজা নাম। এখানে একটা বিষয় আছে যে মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক এবং মাহফুজা নাম, তাদের একটা ক্ষোভ ছিল যে তারা -2 ফর্মুলার কারণে 1/11-এর সময় তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা বড় রকমের বিরোধ, এবং পরবর্তীতে আওয়ামী বিরোধী অথবা আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে বিলুপ্ত করে সৈয়দ আশরাফকে সরানোর ব্যাপারে বা হচ্ছে গিয়ে দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার ব্যাপারে তাদের ভূমিকা পজিটিভ থাকতে পারে, এরকম একটা প্রশ্ন ছিল। কারণ আমরা দেখছি যে তাদের কোনো কোনো সাংবাদিক, এই পত্রিকাগুলোতে কাজ করা কোনো কোনো সাংবাদিকদেরকে আমরা দেখছি বর্তমান সময়ে তারা কিভাবে ভয়ঙ্কর রকমের একেবারে মানে সাংবাদিকতার বাইরে গিয়ে একেবারে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কি রকম নির্লজ্জভাবে ওনারা ৩২ নম্বর ভাঙা থেকে শুরু করে তাদের যে এই ধরনের কথাগুলো কোনোভাবেই যে সাংবাদিকতার কোনো রকমের মানের মধ্যেই পড়ে না, বরঞ্চ কতটা অবমাননাকর সেটা দেখছি, যে কারণে ওনাদের অফিসগুলো দখল। তবে হ্যাঁ, দখল হয়নি ঠিক, ওনাদের সামনে কিন্তু জঙ্গিরা গিয়ে ওনাদের পিঠের চামড়া তুলে নেওয়ার স্লোগান থেকে শুরু করে গরু জবাই করে খাওয়া থেকে শুরু করে আর্মি প্রোটেকশন দিতে হয়েছিল ওনাদেরকে। আপনি বিষাক্ত সাপের লেজে প্রাণ রেখে বা বিষাক্ত সাপকে গলায় নিয়ে আপনি বিষাক্ত সাপ দিয়ে আরেকজনকে হত্যা করার চেষ্টা করবেন, সেই বিষাক্ত সাপ থেকে আপনি তো মুক্ত না, কখনো হতে পারেন না, এটা প্রমাণ হচ্ছে এখন। আজকের পত্রিকা কিভাবে রক্ষা পেল? আজকের পত্রিকাও রক্ষা পেয়েছে। এই বিষয়গুলো হয়তো ওনাদের কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন, কারণ ওখানে কামরুল ভাই আছেন। কামরুল ভাই এক সময় প্রথম আলোতে কাজ করেছেন
এই ব্যাখ্যাগুলো ওনারা খুব ভালো বলতে পারবেন। তবে আমরা প্রতিদিনই শুনছিলাম প্রতিটা অফিস দখল হয়ে যাচ্ছে, এবং একইভাবে আমরা শুনছিলাম যে কালবেলা থেকে শুরু করে বিভিন্ন পত্রিকার নাম আসছিল, জনকণ্ঠ, আপনি যেখানে দীর্ঘদিন কাজ করেছেন। হ্যাঁ, তো এখন ধরেন যে এই একইভাবে যদি বলেন যে কারা বর্ডার পার হচ্ছে, বর্ডার পার হওয়ার সময় কে কে নিরাপদে পার হতে পারলো, কে কে ভিতরে ধরা পড়ে গেল, বর্ডারে পার হওয়ার সময় ধরা পড়লো, টাকা পয়সার লেনদেনের প্রশ্ন আসে প্রতিটা ক্ষেত্রে দেশে। কার বাড়ি পুড়লো, কার বাড়ি পুড়লো না, কাকে জেলে নিল, কাকে জেলে নিল না। ধরেন যে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা আপাকে ধরতে পারেনি, ফরিদা আপা বাঁচতে পেরেছেন, শ্যামল দাকে দুবার করে ধরলো, দ্বিতীয়বারে যে ওনাকে জেলে নিল, এখনো তিনি কারাবন্দী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ভোরের কাগজের সম্পাদক। তো এবং আমরা জানি যে ফারজানা রূপা, শাকিল, তারাও কারাবন্দী। তারা এয়ারপোর্ট থেকে তারা ওনাদেরকে ধরে এবং তাদেরকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে হত্যা মামলায়। তো এই বিষয়গুলো এখন তাদের সাংবাদিকতার, যদি আপনি এখন কোনপন্থী তখন কোনপন্থী, প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়া, প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়ার আগে ওরা কোনপন্থী ছিল, এগুলো আপনি একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গেলে কে যে কোনপন্থী বোঝা মুশকিল। কিন্তু তাই বলে কে, তার মতের ভিন্নতা থাকতে পারে, তার রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে, তার সাংবাদিকতার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাই বলে সাংবাদিকতা করছে বলে তাকে আপনি এতগুলো হত্যা মামলায় দেবেন, আপনি এতগুলো আপনার একটার পর একটা মামলা, একটার পর একটা রিমান্ডে নিয়ে যাবেন। আহ এই যেমন রূপা প্রশ্ন করেছেন সেদিন যে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমার বিরুদ্ধে আপনার অভিযোগ আছে, সেই অভিযোগটা নিয়ে শুনানি করেন, আমাকে হত্যা মামলা দিচ্ছেন কেন? হুম। তো এই বিষয়গুলো আপনি যে বলছেন পত্রিকাটা দখল কিভাবে হলো, এই পত্রিকা কিভাবে দখল হলো, এগুলো একটার সাথে একটা জড়িত। যে কে যে কিভাবে তার যেমন ধরেন যে মুন্নি সাহাকে ঘিরে ধরলো মব লিঞ্চিং এ হঠাৎ করে, এটা হঠাৎ করে বলবো না এটা পরিকল্পিতভাবে ধরেছে বলবো, আমরা কি বলবো তো আমরা জানি না। কিন্তু মুন্নিদিকে পরে কারাগারে নেওয়া হয়নি, অনেকক্ষণ আটকে রেখেছিল, পরে মুক্ত করে দেয়া হলো। এখন এই বিষয়গুলো আমরা দেখি যে তাদের বিভিন্ন জনের বিরুদ্ধে, অনেক সাংবাদিকের বিরুদ্ধে, আমাদের সাংগঠনিক কাজে যারা নেতৃত্বে আছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, তার কোনটা ভিত্তি আছে, কোনটা ভিত্তি নেই, কোনটা প্রমাণিত, কোনটা প্রমাণিত না, কোনো বালাই নেই। তাহলে গণমাধ্যমের অস্তিত্বটা কোথায়, নিরাপত্তাটাই বা কোথায়? টকশো গুলোতে আমরা খেয়াল করছি একজন সাংবাদিক আরেকজন সাংবাদিক সম্পর্কে বলছেন স্বৈরাচারের দোসর, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। হত্যা মামলাকে সমর্থন করে বলছেন তারা তো জড়িত থাকতেও পারেন, এটা তদন্তে পরে জানা যাবে। এক সাংবাদিক জন আরেক সাংবাদিক সম্পর্কে এই ভাষা ও শব্দগুলো ব্যবহার করেন, তাহলে সাংবাদিকের সুরক্ষাটা কিভাবে সম্ভব? একেবারেই সম্ভব না। আমি এটাই বলছিলাম বাড়ি ভাই, সাংবাদিকরা নিজেদেরকে যে কতটা বিপন্ন করে ফেলছে। যে আপনি প্রেস ক্লাবে মেম্বারশিপ দেবার সময়, প্রেস ক্লাবে দীর্ঘদিন ধরে নানান গ্রুপ ছিল, নানান মতপথ ছিল, অথচ মেম্বারশিপ দেওয়ার সময় পেশাদারিত্বকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি। যুদ্ধাপরাধীরা, কাদের মোল্লা থেকে শুরু করে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে, তারা কি করে প্রেস ক্লাবের মেম্বারশিপ পেয়েছিলেন? হুম, মুক্তিযুদ্ধের পরে। নিজামী না, তারপরে কাদের মোল্লা এবং কামারুজ্জামান, এই দুজন মেম্বার। মেম্বারশিপ পেয়েছিলেন, হ্যাঁ। এবং নিজামীর ওয়াইফ নাকি একসময় ছাত্র ইউনিয়ন করতেন, হ্যাঁ। তো পরে উনি হচ্ছে গিয়ে নিজামীকে বিয়ে করেছেন। এই কথাগুলো তখন উনি যখন মামলা চলছে ওনার শুনানি, তখন এই বিষয়গুলো হচ্ছিল, আলোচনা হচ্ছিল। আমার কথা হলো, একটি দেশের 30 লক্ষ শহীদ, একটি দেশের 30 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, 3.5 লাখের বেশি নারীকে বর্বরচিত ভাবে ধর্ষণ করে, গণধর্ষণ করে হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে। সেই দেশটা স্বাধীন হওয়ার পর যদি ঘাতকের পক্ষে যারা যায়,
তারা কি কোনোভাবে কোথাও বৈধ হতে পারে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরোধিতা যারা করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধ যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের সাজা তো এখনো হচ্ছে। তাহলে এই যুদ্ধাপরাধীদের সাজা করতে গেলে সেটা অপরাধ হয়ে গেল। এখন সেই যুদ্ধাপরাধীদের বিচারের যে আদালত, সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদেরই দখলে চলে গেল। তাহলে গণমাধ্যম কি দায়িত্ব পালন করছে? তারা যদি যুদ্ধাপরাধী গণমাধ্যমের মালিক, আপনি জানেন যে এমনও সংবাদপত্র আছে যে সংবাদপত্র একজন যুদ্ধাপরাধী বুদ্ধিজীবী হত্যার ঘাতক মৌলবীদের, মাদ্রাসার শিক্ষকদের টাকা দিয়ে একটি পত্রিকা করেছেন তিনি। তাহলে সেই পত্রিকা, মাদ্রাসা শিক্ষকরা তখন আপত্তি করেছিল, সেই পত্রিকাও প্রভাবশালী হলো, সেই পত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সাপোর্টও পেল, এবং সেই সাংবাদিকরা, সাংবাদিক সংগঠন, সেই পত্রিকার সাংবাদিকরা বলেন বা তাদের সাথে প্রভাবশালী যারা, তারা যদি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠনের নেতৃত্বের পদ দখল করুক বা নির্বাচনে আসুক, তারা যদি নেয়, তাদের কাছে কি গণমাধ্যম, তাদের হাতে কি সংগঠন নিরাপদ, না গণমাধ্যম নিরাপদ, না সহকর্মীরা নিরাপদ? এই প্রশ্নটা নিশ্চয়ই আসে। 5 আগস্ট যখন আপনি শুনলেন শেখ হাসিনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যখন দেখলেন গণভবন লুট হচ্ছে, যখন দেখলেন 32 নম্বরে আগুন জ্বলছে, তখন আপনি কি বোধ করছিলেন তখন? তখন আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের অনেক ওয়াল টু ওয়াল টেলিভিশন, অনেক বড় টেলিভিশন স্ক্রিনে বসে বসে আমি দেখছিলাম, সকাল থেকে বসে ক্যান্টিনে, এবং অন্যান্য সব সাংবাদিকরা বসে দেখছিল, অনেক সাংবাদিকই, মূলত প্রধানত জামাত বিএনপি, জামাতপন্থী সাংবাদিকরাই বেশি ছিল, এবং তারা উল্লাস করছিল। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম। সেনাপ্রধান বক্তব্য রাখছেন, এবং তিনি বক্তব্য রাখতে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দেওয়ার চিত্র দেখানো হচ্ছে। তারপর আস্তে আস্তে দেখানো হলো যমুনা টেলিভিশন, যমুনা টেলিভিশন ছাড়া, এবং ওখানে রিপোর্টার্স ইউনিটিতে কিছু সাংবাদিক বিক্ষোভ করলো, একমাত্র যমুনা টিভি চালানো হবে, অন্য কোনো চ্যানেল যেন চালানো না হয়। তারপরে সেখানে দেখলাম, এবং সাংবাদিকদের উচ্ছৃঙ্খলতা, কিছু সাংবাদিকের উচ্ছৃঙ্খলতা দেখলাম। তারা হয়তো সবাই ডিআরইউর মেম্বার নাও হতে পারে, জানি না, কিছু চেনা মুখ, কিছু অচেনা মুখ, এবং তাদের যে উল্লাস তাণ্ডব, এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া, এবং বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের, আমি দেখলাম একটা জিনিস জানেন, যে আমাদের রিপোর্টার্স ইউনিটির কর্মচারী যারা, এরা, আমরা তো বহু বছর রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে, কখনো কখনো সদস্য হিসেবে, সিনিয়র সদস্য হিসেবে আছি। এরা অনেক ছোট ছিল যখন আমরা রিপোর্টার্স ইউনিটিতে যুক্ত হচ্ছি, এরা এখন অনেক বড় হচ্ছে। তারা আমাদের সন্তানের মতোই, পরিবারের মতোই, আমাদের কাপড়টাকে আমরা ছোট ভাইয়ের মতো করি। যেই বঙ্গবন্ধুর একটা, আমার সেদিনের অভিজ্ঞতা আপনি বলাতে মনে পড়লো, বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন উঠছে, তখন আমি তাকিয়ে আমি শুধু চুপচাপ, শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছি, নির্বাক, আমি কোনো শব্দ করছি না। তো কারণ আমার আসলে কোনো শব্দ আসছে না তখন। তখন ওই ছেলেটা দেখলাম, এদের কয়েকজন তাকিয়ে রইলো, হ্যাঁ, তাকিয়ে রইলো, আর এভাবে মাথা নাড়ছে। কর্মচারী বাচ্চারা, তারা কিন্তু খুব বেশি শিক্ষিত না, মাথা নাড়ছে, মানে ওদের বিবেক থেকে ওরা ওরা মুখে শব্দ করতে পারছে না, এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর উঠছে, তারপরে ওরা মাথা নাড়তে নাড়তে একসময় ওদের মুখ থেকে কথা বের হচ্ছে, না এটা ঠিক হইতেছে না, এটা ঠিক হইতেছে না। মানে ওরা পড়ালেখা তেমন না করে ওদের মুখ থেকে যে প্রতিবাদটা একেবারে চলে আসছে স্বতঃস্ফূর্ত ভাবে, আমি আমার সহকর্মীদের মধ্যে যারা ওখানে উপস্থিত ছিলেন কারো মধ্যে সেটা দেখিনি, দুঃখজনক ভাবে। অথচ ওনারা গণমাধ্যমের সঙ্গে আছেন, তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, কিন্তু যখন জাতির পিতার ভাস্কর্য বলেন, গণভবন লুট হচ্ছে, এক একটা খুবই অশ্লীল চিত্র দেখানো হচ্ছে, তারা উল্লাস করছেন।
এবং একজন আমাকে বলল এসে যে আপা, আমরা কিন্তু পরিবারে এই শিক্ষা পাইনি। একজন কর্মচারী এসে বলছে, আমরা আমার মায়ের কাছে, পরিবারের কাছে অন্তত পক্ষে এটা বলতে পারবো, আমরা ওই যে অনেকে কেউ শাহজাহান খানের অফিস, আমাদের ডিআরইউর উপরে শাহজাহান খানের অফিস ভাঙচুর করলো, কেউ কেউ গিয়ে লাঠি সোঁটা নিয়ে, এবং তার অফিস থেকে বিভিন্ন আপনার সিসি ক্যামেরা, পানি ওয়াটার কেটলি লুট করে নিয়ে আসলো কেউ কেউ। এবং সেই ছেলেরা বললো আমাকে, বলছে আপা, আমরা কিন্তু একটা জিনিসও চুরি করিনি, একটা জিনিস আনতে পারিনি, অন্যের জিনিসে হাত দিতে হয় না, পরিবারে শিখেছি। আমি কিন্তু একটা শব্দও বলতে পারিনি এই বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে, কারণ আমার সহকর্মীদের যে ভূমিকা ওরা দেখছে, আমার তো মুখে কোনো ভাষা নাই বাড়ি ফেরে। আপনি যমুনা টেলিভিশনের কথা একটা উচ্চারণে চলে এসেছে। যমুনা টেলিভিশনের মালিক জাতীয় পার্টি করতেন, শেখ বাবুল, হাসিনা, হ্যাঁ। তার মিসেস এমপি ছিলেন। জাতীয় পার্টি যদি স্বৈরাচারের দোসর হয়, জাতীয় পার্টির এমপি বাবুলের স্ত্রী, তিনি স্বৈরাচারের দোসর ছিলেন, তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন। সেই যমুনা টিভি কিভাবে পার পেয়ে গেল? না, যমুনা টিভির কিন্তু জুলাই আন্দোলনে খুবই পরিকল্পিতভাবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বাড়ি ভাই, $29 মিলিয়ন ট্রাম্পের যে ভাষা, ট্রাম্প যেটা উন্মোচন করেছেন, তথ্য প্রমাণ দিয়ে উন্মোচন করেছে, এখন মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে যে তথ্যগুলো উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আগামীতে সবই উন্মোচিত হবে, কে কোথায় কিভাবে জড়িত। তার মানে যমুনা টেলিভিশন, আমি জানি না যমুনা টেলিভিশনের নিউজ টিম বলেন, এখানে একটা কথা আমার বলতে হচ্ছে যমুনা টেলিভিশন নিয়ে। যমুনা টেলিভিশনে আমার স্নেহের ছোট ভাইরা কেউ কেউ আছে, যারা আমার এক সময় সহকর্মী ছিল, অত্যন্ত স্নেহ করি, কিন্তু আমি হতাশ হয়েছি, দুঃখ পেয়েছি, আঘাত পেয়েছি তাদের কিছু ভূমিকা নিয়ে। ঠিক আছে, সরকারের পক্ষ অবলম্বন করতে হবে, নানান রকম কাঁদুনি গেয়ে হোক, নানান রকম কথা বলে হোক, ঠিক আছে, কিন্তু মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী যখন পাসপোর্টের আবেদন করেন, আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি সবার পাসপোর্ট বাতিল করে দেয়া হলো, ঠিক আছে, তিনি পাসপোর্টের আবেদন করেছেন, আপনি বলাতেই কথাটা মনে পড়লো তাই বলছি আপনাকে। আমি এত বিস্মিত এবং হতবাক হয়েছি যে বীর দর্পে সেই নিউজটা আমার সহকর্মী ছোট ভাই, স্নেহে স্নেহভাজন ছোট ভাই একজন সেই রিপোর্টটা করছেন বীর দর্পে, যে বিশাল যেন অপরাধ করে ফেলেছেন শিরীন শারমিন চৌধুরী পাসপোর্টের আবেদন করে। সাসেক্স স্কলার, একজন সংসদ সদস্য, প্রাজ্ঞ রাজনীতিবিদ, তাদের পাসপোর্ট বাতিল করা হলো। তিনি যদি পাসপোর্টের আবেদন করে থাকেন, সেটা কি অপরাধ? তাহলে আমি একজন সাংবাদিক হিসেবে যদি সেটা জানতেই পারি, সেটা যে কোনো দলের মতের হোক, একজন সৎ রাজনীতিবিদ পাসপোর্টের আবেদন করেছেন, পাসপোর্ট বাতিল হয়েছে বলে, তাহলে আমার কি কাজ যে সেটা বারবার করে ব্রেকিং দিয়ে দিয়ে প্রচার করা, এবং সে কে তার পাসপোর্টের আবেদন ফিল আপ করে দিল, কে তার পাসপোর্টের আবেদন মঞ্জুর করলো, তাকে শাস্তির আওতায় আনার জন্য একটার পর একটা নিউজ প্রচার করা, তাকে আরো বিপন্ন করে দেওয়া, এটা সরি টু সে বাড়ি ভাই, এর চেয়ে খারাপ হলুদ সাংবাদিকতা এবং এর চেয়ে ধ্বংসাত্মক দেশের জন্য, রাজনীতির জন্য, গণমাধ্যমের জন্য আর কোনো, তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, তার বাবা মা দুজনে বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, আইনজীবী ছিলেন, শিরীন শারমিন চৌধুরীকে এইভাবে বিপন্ন করে দেওয়া পরিণতি কিন্তু কারোর জন্য ভালো না, না দেশের জন্য, না আমাদের গণমাধ্যমের জন্য। এটা একটা উদাহরণ বললাম যমুনা টেলিভিশনের। আপনার উদাহরণটা শুনে আর একটা কথা মনে পড়লো। শিরীন শারমিন চৌধুরী পাসপোর্ট নিয়ে রিপোর্ট হয়েছে, আপনি বললেন। শিরীন শারমিন চৌধুরীকে সেনাবাহিনী কেন নিরাপত্তা দিয়ে রেখেছে? এটা তো কোনো রিপোর্ট হচ্ছে না কোনো মিডিয়ায়। সেনাবাহিনী যদি নিরাপত্তা দিয়ে রাখে, হ্যাঁ, রিপোর্ট হচ্ছে না, সেনাবাহিনী নিরাপত্তা দিয়েছে কি দেয়নি
এটা যেহেতু রিপোর্ট আসেনি, আমি সেহেতু নিশ্চিত করে এটা বলতেও পারছি না। যদি নিরাপত্তা দিয়ে রাখে, হতে পারে সেনাবাহিনীর লোকজন তো আমাদেরই পরিবারের সদস্য, হতে পারে তার পরিবারের কেউ। এখন বারবার তিনি স্পিকার হিসাবে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন, সংসদের স্পিকার। দেশে এখন হুট করে যদি হঠাৎ করে একটা আহ, আহ, নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হয়ে গেলে, তার মানে যে সবাইকেই হত্যা করে ফেলতে হবে নির্বিচার, সবাইকে ক্ষমতাচ্যুত করে ফেলতে হবে, সবাইকে জেলে ঢুকিয়ে ফেলতে হবে, ওই জায়গাটা আসলে সকলের জন্যই বিপন্নতা। সেই জায়গায় একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং সম্মানিত আইনজ্ঞ শিরীন শারমিন চৌধুরীকে হয়তো সুরক্ষা দিয়েছেন, হয়তো বা সেনাবাহিনী বা ওনার ঘনিষ্ঠ কেউ তার পরিবারকে এবং তাকে। না, আমাদের এখানে সুমিখান, আমাদের এখানে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন আমাদের খুব প্রিয় একজন সাংবাদিক, এখন বিদেশে থাকেন, সাইফুল আমিন। সাইফুল আমিনের অনুসন্ধান হচ্ছে বাংলাদেশে ভবিষ্যৎ আওয়ামী লীগ, ভবিষ্যৎ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ তো একটা অন্যতম প্রধান রাজনৈতিক দল। আওয়ামী লীগের নিজস্ব একটা বিশাল ভোট ব্যাংক আছে। তা ভবিষ্যৎ আওয়ামী লীগকে যারা নার্সিং করছেন বাংলাদেশের সেনাবাহিনী বা গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে, সেখানে শিরীন শারমিন চৌধুরী একজন চরিত্র। তারপরে আপনার 111-এর সময় আমরা দেখেছিলাম যে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের একটা গার্জিয়ান হিসাবে সামনে আনা হয়েছিল, জিল্লুর রহমান। ঠিক এভাবে আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, তাকেও নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে, নার্সিং করা হচ্ছে। প্লাস হচ্ছে আপনি একটা চরিত্র আপনি খেয়াল করবেন, সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরী কিন্তু তার নামে মামলা হয়েছিল, তাকে গ্রেফতারও করেছিলেন, কিন্তু তারপর জামিন পেয়েছেন, জামিন পেয়েছেন। এটাও কিন্তু সাবের হোসেন চৌধুরী সম্ভবত আগামীতে আওয়ামী লীগের স্পোকসম্যান হিসেবে আসতে পারেন বা তিনি এইভাবে দায়িত্ব পান, এটা যারা ভাবছেন তারা কিন্তু সাবের হোসেন চৌধুরীকেও নিরাপত্তা দিয়ে রেখেছেন। আমাকে একজন আইনজীবী বলেছেন, আমাকে আমাদের পরিচিত একজন আইনজীবী, নাম উল্লেখ করলাম না এখানে, তিনি বলেছেন তাকে যোগাযোগ করা হয়েছিল প্রসিকিউশন, যেখানে যেখানে সেখানে বিচার হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার পক্ষে আইনজীবী হওয়ার জন্য। শুধু শেখ হাসিনার বিপক্ষে না, শেখ হাসিনার পক্ষের আইনজীবীও পছন্দ করা হচ্ছে, কিন্তু পছন্দ করা তাকে কিন্তু প্রস্তাব করা হয়েছে শেখ হাসিনার পক্ষে আইনজীবী হওয়ার কারণে। তিনি শারীরিকভাবে রাজি হন নাই, কিন্তু তাকে পছন্দের মানুষ হিসেবে তাকেও কিন্তু তার বাড়িতে সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে রাখা হচ্ছে। মজার ব্যাপার হলো এই ব্যাপারগুলা সাইফুল আমিন কানাডায় বসে অনুসন্ধান করতে পারছেন, কিন্তু এই অনুসন্ধানী সাংবাদিকতাটা বাংলাদেশের মিডিয়াতে হচ্ছে না। না, বাংলাদেশের মিডিয়াতে এখন আমরা অনুসন্ধান করতে গেলে, আমরা অনুসন্ধান করার জন্য, বা সাইফুল ভাই আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক, কিন্তু যে কথাগুলো আপনি বললেন যে সেনাবাহিনী বর্তমান ভূমিকা এবং বিতর্কিত ভূমিকা, এখন যে কঠোর বক্তব্য রাখছেন সেনাপ্রধান, এই কঠোর বক্তব্য আমরা কিন্তু গত মাসে দেখিনি ওনার। হ্যাঁ, যে বাস্তবতা উনি কঠোর বক্তব্য রাখছেন, এই বাস্তবতাটা এমনই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প ক্ষমতায় এসে আগের সব হিসাব নিকাশ উন্মোচিত করে দিচ্ছেন বলে, সেই জায়গায় আগামীতে একটা ব্যালেন্স গভর্নমেন্ট আসলে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরুক, চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, চাই প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাই হোক, সেই জায়গাতে অবশ্যই নিরাপদ কিছু প্রফেশনালকে রাখতে হবে। এবং সেই জায়গাতে হয়তো আর্মি চিন্তা করছে, আমরা যতটুকু শুনেছি যে বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে তারা চাইছেন না ক্ষমতা নিতে, যে রাষ্ট্র ক্ষমতায় বারবার সেনাবাহিনী এসে খুব ভালো কিছু করেনি, বরঞ্চ সেনাবাহিনীকে বারবারই জনগণের সামনে
ইয়ে হিসাবে, ঢাল হিসাবে ব্যবহার করেছে রাজনীতিকরা। তো সেনাবাহিনীকে সেই প্রশ্নের মধ্যে ফেলতে চান না বর্তমান সেনা প্রধান। এই কথাগুলো আমরা শুনতে পেরেছি তিনি তাদের মধ্যেকার সেনাবাহিনীর মধ্যে এটা বলছেন বলে। এবং সেটার কারণেই হয়তো আপনি যেটা বললেন যে স্পিকারকে তারা সুরক্ষা দিচ্ছেন, বা হচ্ছে গিয়ে সাবির ভাইকে, সাবির হোসেন চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাকে সুরক্ষা দিচ্ছেন। কারণ কিছু কিছু মানুষকে তো সুরক্ষা দিতে হবে অন্তত পক্ষে, যারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন আগামীতে দেশের সাথে। সেনাবাহিনীর প্রধানের সাম্প্রতিক বক্তব্যটা কি আপনি আসলে কিভাবে দেখেন? যেমন উনি রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। বক্তব্যের শেষের দিকে উনি বলেছেন যে মনের অনেক কথা, মনের অনেক জমানো কথা উনি বলে ফেলেছেন। এখানে সম্ভবত মিডিয়া আছে, মিডিয়া না থাকলে মনে ভালো হতো, কি কথাগুলো উনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ, না উনি তো জানেনই মিডিয়া আছে। হ্যাঁ, এটা মিডিয়া জেনে আছে, জেনে উনি বলছেন। তো বলতে গেলে হয়তো কথা বলতে বলতে হয়তো আবেগে বলে ফেলেছেন যে হয়তো মিডিয়া না থাকলেই ভালো হতো। আবার এটাও তিনি বলেছেন যে বিডিআর বিদ্রোহে বিডিআর এর সদস্যরাই জড়িত বলে উনি বলেছেন, ফুল স্টপ। তার মানে উনি একটা জিনিস সতর্ক করেছেন এবং এটাও বলেছেন যে দেশের যে বর্তমান বিপন্নতায় নিজেরা নিজেরা যা করছেন সেটাকেও তিনি সতর্কতা জারি করেছেন। এবং একই সঙ্গে তিনি কিন্তু প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি, তিনি বলেছেন ডক্টর ইউনূস, যেটা এতদিন পর্যন্ত তার বক্তব্যে কেউ দেখেনি। সুতরাং আমার মনে হচ্ছে যে হয়তোবা সেনাবাহিনী একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বুঝতে পেরেছে যে আসলে দেশ সত্যি আজকে বিপন্ন, ভয়ঙ্কর বিপন্ন। এতগুলো হত্যা ধর্ষণের ঘটনা, 65 ঘন্টায় যদি 45টা 47টা ধর্ষণ হয়ে যায়, একটা রাস্তার ভিক্ষুককে প্রকাশ্যে ধর্ষণ করে সেটা ভিডিওতে দিচ্ছে, তারা তো, তাদের তো কিছু অভিজ্ঞতা আছে, প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা তারা। সেই বিপন্নতা তো তারা দায়টা নেবে। হয়তোবা চাইছেন না যে আরো ভয়ঙ্কর অন্ধকারে ঢুকে গেলে ওই বিপন্নতা থেকে ওনারা উত্তরণ ঘটাতে পারবেন না দেশের, এই কারণেই হয়তো। স্বাধীনতা বিপন্ন হবে, এই কথাটা কেন আসলে এখানে? রাজনৈতিক দলের কাদা ছোড়াছুড়িতেই তো স্বাধীনতা বিপন্ন হয় না বাংলাদেশ কোনোদিন। একদম তাই, একদম তাই। এখন ওই যে একটা মেটিকিউলাস প্ল্যান হলে স্বাধীনতা বিপন্ন হবে। মেটিকিউলাস প্ল্যান যদি হয় একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেই দেশকে সিরিয়া, আফগানিস্তান, কাবুলের মতো একটা ধ্বংসপ্রাপ্ত দেশে পরিণত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আপনার হাসপাতালগুলো, আপনার প্রতিটা শিক্ষিত মানুষকে, অভিনেতাদেরকে, অভিনেত্রীদেরকে, বিনোদন ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি সৃষ্টিশীল জায়গাকে ধ্বংস করে দেওয়া হবে। এই না হলে, সেই তালিকা যদি না থাকতো, আপনার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসে কি সতর্ক করতেন যে আরব বিপ্লবের মতো ছাত্র আন্দোলন করে তোমার পতন ঘটানো হবে? সেই নিউজ তো আমরাও করেছি যখন 2023-এর অক্টোবর নভেম্বরে এসে রাশিয়া, পুতিন পাঠিয়েছিলেন তার পররাষ্ট্রমন্ত্রীকে এই সতর্কবার্তা করতে। তাহলে সেই মেটিকুলাস প্ল্যানের মধ্যে তো, প্ল্যান অনুযায়ী না হলে কি নিমেষে 32 নম্বর, নিমেষে সুধা সদন, নিমেষে আপনার হচ্ছে গিয়ে ময়মনসিংহের জমিদার বাড়ি থেকে শুরু করে মুক্তাগাছার জমিদার বাড়ির আপনার স্কাল্পচার থেকে শুরু করে সবকিছু নিমেষে তো ভাঙে না। তালিকাটা ওদের হাতে ছিল, দিয়ে দিয়েছে, এটা ভাঙবে। এবং এই কিশোর অপরাধীদেরকে যারা তৈরি করেছে, আমার চোখের সামনে আমি দেখছি যে কিশোর যে বাচ্চারা যে কিভাবে বোমা মারছে, আমি তো দাঁড়ানো আমাদের চোখের সামনে, এবং আমরা দেখছি যে এতগুলো মানুষ এইভাবে নেমে আসা এত সহজ না, তো হয়নি আগে। আপনি কিন্তু একটা স্বাধীনতা বিপন্ন করে। আপনি কিন্তু একটা আভাস দিলেন সুমি খান, যে আপনি যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সবগুলো পুলিশের গুলিতে হয় নাই। একটাও পুলিশের গুলিতে হয়নি। আমরা তো, আমার একজন সাংবাদিক
আজকে আপনার বাংলা ঢাকা ঢাকা টাইমসের একজন সাংবাদিক হচ্ছে রাবার বুলেটে সে গুলিবিদ্ধ হয়েছিল কর্মক্ষেত্র যাত্রাবাড়িতে, এবং আমি তো সেপ্টেম্বরের 3 তারিখে এসেছি, কিন্তু অগাস্ট থেকে সেপ্টেম্বর জুলাই যখন শুরু হচ্ছে তখন আমি চোখের সামনে দেখেছি আমি ডিআরইউতে ঢুকবো সেগুন বাগিচায় পল্টনের রাস্তা থেকে আমি দেখলাম যে মোটরসাইকেল আরোহীদেরকে সবগুলোর উপর হামলে পড়ছে ছাত্ররা। তখন আমার চোখে লাগলো, না এরকম তো ছিল না। মোটরসাইকেল আরোহী ধরেন যে ওষুধের রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, তাদেরকে অন টাইমে পৌঁছে যেতে হয়। আবার অনেকে কোর্টের কাজ আছে, বিভিন্ন কাজে মোটরসাইকেল আরোহীরা ফুটপাতের উপর দিয়ে চালিয়ে চলে যায়, রাস্তা বন্ধ থাকে। ওরা সারা ঢাকা শহর জুলাইয়ের শুরু থেকে চারিদিকে বন্ধ করে দিল। আর কোটা আন্দোলন যেদিন রায় হয়েছে, আমার রেকর্ড আছে পুরাটা, আমি চোখের সামনে পুরো রায়টা শুনেছি। এটা তো একটা ভিত্তিহীন ইস্যু, কোনো ইস্যু কোটার নিয়ে তো কোনো ইস্যুই ছিল না। যে নন ইস্যুকে ইস্যু করে পরিকল্পিতভাবে মাঠে নামানো এবং রায়টা হওয়ার পরেও আন্দোলন থেকে না সরা, বিষয়গুলো তো পুরাপুরি পরিকল্পনা তখনই পরিষ্কার ছিল। কেন আমরা গণমাধ্যমে জিনিসগুলো পরিষ্কারভাবে স্পষ্টভাবে কেন তুলে ধরিনি, কেন সচেতন করিনি, কেন রাজনীতিবিদরা সচেতন হলেন না? এটা তো প্রশ্ন আসে। এবং হত্যাটা যেটা বলুন, 23 জুন হুম আপনি বলেন কি বলছেন? হ্যাঁ, হত্যা যে আপনার তো মনে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী শাখাউত স্যার, ব্রিগেডিয়ার শাখাউত স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তো বলেইছিলেন এই যে পুলিশের হাতে যে অস্ত্র, পুলিশ কোনো গুলি করার নির্দেশনা ছিল না, পুলিশ কখনো গুলি করেনি। এই যে 7.62, এই যে আপনার এই গুলিগুলো আপনার স্নাইপার রাইফেল যারা কার হাতে ছিল কি ছিল সব ছবিই তো ফোকাস হয়ে গেছে। শিবিরের ক্যাডাররা প্রত্যেকে বীর দর্পে তাদের তথ্য প্রমাণ দিয়ে তারা বলছে কিভাবে তারা সংগঠিত করেছে, কিভাবে আবু সাইদ তো রাবার বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। সেই সময় কি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসি কে ঘিরে রাখলো, তার পুরো পরিবারকে র্যাব গিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করলো। হ্যাঁ, তাহলে এদিকে আবু সাইদকে বলছে বুক পেতে দাও, এদিকে হচ্ছে কি আবু সাইদ রাবার বুলেটে রক্তাক্ত হলো, পড়ে গেল, রাবার বুলেট বিদ্ধ হয়তো হত্যা করা যায় না, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলো না কেন? মুগ্ধ তো একটা পোস্ট দিয়েছিল যে ও সন্দেহ করেছে এখানে জামাত শিবির, ও বলছে আমি কোনো রাজনৈতিক দলের জন্য এখানে বিক্ষোভে আসেনি, সে কারণে মুগ্ধর সামনে ছিল পুলিশ, মুগ্ধকে পিছন থেকে গুলি করা হয়েছে। তাহলে এগুলো একদম পরিকল্পিতভাবে হত্যাগুলো করানো হয়েছে। অনেক নতুন নতুন প্রশ্ন কিন্তু আপনি উত্থাপন করে ফেলেছেন সুমি খান। কারণ আমি ছিলাম যে, তখন আমি তো স্পটে ছিলাম, চোখের সামনে দেখেছি। কিন্তু এই বিষয়গুলো অনুসন্ধান হচ্ছে না কেন? অনুসন্ধান করার এই জায়গায় বাড়ি ভাই একটা আমি বলবো যে আমাদের বড় রকমের ব্যর্থতা আছে, আমাদের বিচ্ছিন্নতা এই জন্য দায়ী। আমরা অন্তত সাংবাদিকতার স্বার্থে, গণমাধ্যমের স্বার্থে, দেশের স্বার্থে, আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের মানুষগুলোকে বাঁচাতে চাই। তাহলে সত্যি ইতিহাসটা একা ট্রাম্পের জায়গা থেকে ট্রাম্প সে উন্মোচন করছে তার নিরাপত্তার স্বার্থে, তার দেশের স্বার্থে, কারা টাকা পেয়েছে সে তারা উন্মোচন করবে, ঠিক আছে। আমরা আমাদের দেশের স্বার্থে, আমাদের মানবিকতার স্বার্থে, আমাদের দেশের মানুষগুলোর বিপন্নতার পাশে দাঁড়াতে আমরা তো অনুসন্ধান করতেই পারি, করাই উচিত, এবং সেটা প্রকাশও করা উচিত। আপনি কেন দেশ ছাড়তে বাধ্য হলেন? হ্যাঁ, আমার এই যে বললাম, আমরা যে সংগঠনের আমরা টার্গেটে পরিণত হয়েছি, মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যে সাংবাদিকরা নির্বাচন করেছি, সংগঠন রেখেছে, আমাকে ফলো করা হচ্ছে, আমাকে বাসার সামনে রাতে পর্যন্ত, রাত 9:30টায় বেরিয়েছি আমি, আমার হাজবেন্ডের জন্মদিন ছিল 31শে জুলাই, ওর জন্য পায়েস রান্না করে আমি বের হচ্ছে, তখনও দেখছি যে আমি আমার চেনা শিবিরের ছেলে যারা শিবির করতো তারা কোনো না কোনো ভাবে গণমাধ্যমে তারা আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন সকালবেলা, এবং আমাকে নানান ভাবে বলা হলো যে আমি 5 দিন যেন আমি ঢাকা থেকে না সরি।
তার মানে আমাকে একটা তালিকা শোনানো হলো যে আমি যেহেতু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, সেন্ট্রাল কমিটির সদস্য, আমি এলএলবি করার কারণে আমার বাবার বন্ধুরা আছেন ওখানে, বাম রাজনীতি যারা করেছেন তাদের একটা সংগঠনের সাথে আমাকে রেখেছেন। তাদেরই কেউ কেউ ওখানে কোর্ট থেকে তথ্য পেয়েছেন এই মামলাগুলো এবং আমাকে আটকের যে প্রস্তুতিগুলো নিয়েছে। আমি 2002 আটক হয়েছি, 2004 আক্রান্ত হয়েছি, জেলে গেছি, আমার বাচ্চা অনেক জ্বর ছিল, অসুস্থ ছিল, অনেক কিছু আমি দেখেছি। আমাকে হত্যা করলেও আমার ভয় নাই, আমাকে গ্রেফতার করলেও আমার ভয় নাই, কিন্তু কথা হলো আমি আমার যে কাজগুলো, আমার যে দায়বদ্ধতার জন্য এই পেশায় এসেছি, আমার সেই দায়িত্বগুলো আমি পালন করতে চাই। আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে, বা আমি জানছি, আমি দেখতে পাচ্ছি ওরা আসছে, ওরা আমাকে আটক করবে, বা আমাদেরকে যারা, এবং আমার পরশু আমাদের সভাপতি সোহেল হায়দার চৌধুরীকে হুমকি দেওয়া হয়েছে, তিনি একটা জিডিও করেছেন, আমরা তো জিডিও করতে পারিনি। আমি থানায় গিয়েছিলাম যে আমি হুমকি পাচ্ছি, আমাকে এই ধরনের একটা দেয়া হচ্ছে, আমরা যারা কমিটিতে আছি আমাদের এগেনস্টে, এবং আমরা যারা দায়িত্ব পালন করেছি, এখনো করছি, মুক্তিযোদ্ধার সন্তান বলে, মুক্তিযোদ্ধা পরিবার বলে, আমাদের চেনা পাকিস্তানের ঘাতকেরা, তাদের সহযোগীরা আমাদেরকে সারাটাক্ষণ যেভাবে মৃত্যু পরোয়ানা জারি করেছিল লাল কালি দিয়ে 2002 সালে, সেইভাবে যেন সারাক্ষণ তাড়া করে ফিরছে। তো আমার কথা হলো, আমি অন্যায়ের কাছে তো আত্মসমর্পণ করব না। আমি আমার আরাধ্য কাজ, আমার বাবার অসমাপ্ত কাজ, সে কাজগুলো আমি করবার জন্য যতক্ষণ, হ্যাঁ বলতে পারেন যে আমি আমার হায়াত যতক্ষণ আছে ততক্ষণ বাঁচবো, বা ধর্মে আমরা যেভাবে শুনি বা জানি, কিন্তু তার পাশাপাশি আমি যদি জেনে থাকি, আমি দেখতে পাচ্ছি ওরা আসছে আমাকে ধরতে পারিয়া, আমার বিপন্নতা, এবং আমি যে ঘরে আছি সবচেয়ে বড় মুশকিল ছিল আমার আশেপাশে যারা, তাদেরকে আমি বিপন্ন করব কেন? আমি থাকলে যদি আমার বাড়ি পুড়িয়ে দেয়া হয়, আমি থাকলে যদি আমার বাড়ির আশেপাশে যারা আছে, কিছু সংখ্যালঘু পরিবার আছে, কিছু হরিজন সম্প্রদায় আছে, আমার কারণে যদি তাদেরকে বিপন্ন করা হয়, আমি তো তাদেরকে নিরাপদ রাখতে অন্তত আমাকে দেশ ছাড়তে হচ্ছে। এত বিপন্নতা তো আমাদের হবার কথা ছিল না, সেটা আমরা ডিজার্ভ করি না, কখনো করি না বাড়ি ভাই। আমি 2005-এ 3টা আন্তর্জাতিক পুরস্কার পেয়ে অনেক প্রলোভন পেয়েছিলাম, 5 তারা হোটেলে অনেক প্রলোভন ছিল, তারা আশ্বাস দিয়েছে, তারা প্রস্তুত ছিল, অনেকগুলো সংগঠন। গত 20 বছরে আমি বিশাল বিত্ত বৈভবে সমৃদ্ধ নিজের মিডিয়া হতে পারতো, শুধু দেশের জন্য, দেশের স্বার্থে বাবার অসমাপ্ত কাজ করব বলে দেশে থেকেছি, এখনো দেশেই থেকে দেশে কাজ করতে চাই। কিন্তু আমাদেরকে দেশ ছাড়া করে, দেশের সাধারণ মানুষকে, দেশের প্রতিটি নারীকে, প্রতিটি কিশোরীকে, প্রতিটি শিশুকে সারাক্ষণ ধর্ষণের মুখে দাঁড় করিয়ে এই দেশটাকে তো আমরা ধর্ষকের হাতে, আপনার জারজের হাতে, পাকিস্তানি জারজদের হাতে ছেড়ে দিতে পারি না বাড়ি ভাই। আমাদেরকে অনুসন্ধান করে, সত্যটা উন্মোচন করে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতাটা পালন করতে হবে, সেটাই বিশ্বাস করি আমি। দেশ ছেড়ার গল্পটা শেয়ার করা যায়? হ্যাঁ, এতটুকু বলতে পারি যে আমি 2 তারিখে আমি যখন এই বার্তাটা পেলাম যে আমাকে সময় বেঁধে দেয়া হলো যে আমি যেন কোনোভাবে বের না হই, তখন আমি রাত 12টা বাজে, আহ, বিকাশে আমার সন্তান, আমার পুত্র আমাকে ফ্লাইটের টিকিট কেটে দেয় দিল্লিতে, যেহেতু আমার চাকরি আমার দিল্লির প্রতিষ্ঠানে, ওরা আমার কিছু বেতন পাওনা ছিল, এবং তারা মেসেজ দিয়েছে যে তারা আমার বেতন দিতে রেডি। চিন্তা করলাম ঠিক আছে, আমার পাওনা টাকাটাও নেই, এবং এখন যে বিপন্নতা, আমি চিন্তা করলাম আমার হাতে আর সময় নেই বাইরুর যাওয়া, তার মধ্যে শ্যামল দা অ্যারেস্ট হয়ে গেছেন, তারপরে বাইরুর যেতে গেলে বা নাও গেলে বাসা থেকে ধরে নিয়ে, শ্যামলদার পরিবার থেকে আমি যেটা জানতে পেরেছি, শ্যামলদাকে ট্র্যাক করে বাসা থেকে নিয়ে অ্যারেস্ট করা হয়েছে, সীমান্তে যাওয়ার ঘটনাটা সাজানো, সেরকম অনেক কিছু। আমার যেটা আহ একটা সতর্কতার জায়গা ছিল, সসম্মানে গ্রেফতার করা, আমার অন্য কিছু না হোক, 2002-এ যখন গ্রেফতার হয়েছিলাম
সেটা কোনো সম্মানজনক গ্রেফতার ছিল না। আমাকে আমার অফিস থেকে, সাপ্তাহিক 2000 অফিস থেকে ইফতারের দাওয়াত দিচ্ছে, দাওয়াতের কার্ড আনবে বলে ধরে নিয়েছিল। কিন্তু এবারেরটা ছিল ভয়ঙ্কর অসম্মানজনক। দীপুদিকে পর্যন্ত যেভাবে অসম্মান করা হয়েছে, ডাক্তার দীপুমণি মন্ত্রীকে, এবং বিচারপতি শামসুদ্দিন মানিককে যা করা হয়েছে, এবং আরো অনেকের নাম বলতে পারি, সেটা বলছি না। আমি সেই জায়গাটা নিয়ে আমি সতর্ক ছিলাম। এবং যখন এটা শুনলাম, আমার ছেলে রাতে টিকিট কাটলো 2 তারিখে, 3 তারিখে আমাকে বিকেলবেলা বেরিয়ে যেতে হবে আমার ফ্লাইটে, আমার রিপোর্টিং অনুযায়ী। এবং আমি জাস্ট একরকম আমার অফিসিয়াল কাগজপত্র, যেহেতু আমার ভিসা ছিল, আমি জাস্ট অফিসিয়াল কিছু কাগজপত্র, জরুরি পড়ার কাপড় চোপড় নিয়ে আমি এয়ারপোর্টে চলে আসলাম। এবং আমি বিস্ময়কর ভাবে আমি দেখলাম যে এয়ারপোর্ট অরক্ষিত, বিমানবন্দর, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর একেবারে অরক্ষিত, পুলিশের কারো হাতে কিচ্ছু নেই। একজন পুলিশ ম্যানুয়ালি, কোনো সিসি ক্যামেরা নেই, কোনো কিছু নেই, যেন একটা বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর কিভাবে অরক্ষিত থাকতে পারে এতটা পরিকল্পিত না হলে? কে আসবে কে যাবে কোনো রেকর্ড কোথাও থাকছে না। আমার মনে হচ্ছিল এখন যেন মানে আমাদের দেশটা যাদের হাতে, সে পাকিস্তানি সেনাবাহিনী বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বলেন, অথবা জঙ্গিরা বলেন, তারা বোধহয় তখন এয়ারপোর্ট দিয়ে ঢুকে এসে বোধহয় ঢাকাটা, সেই দিন রাতে আমার সেরকমই মনে হচ্ছিল। একজন পুলিশ ম্যানুয়ালি শুধু পাসপোর্ট এরকম হাতে নিয়ে দেখলেন, দেখে কয়েকজন যাত্রী ছিল, যাত্রী সংখ্যাও কম, যেন মা বাপ নেই একটা দেশ, অভিভাবকহীন একটা দেশ, বিমানবন্দর বিচ্ছিন্ন একটা অবস্থা। সে অবস্থার মধ্যে আমি জাস্ট ফ্লাইটে উঠে দিল্লি চলে আসলাম, এবং খুবই খুবই বিপন্ন অসহায় অবস্থা। এবং আমার মাকে আমি বলেছিলাম একটা জমি বিক্রি করে হলেও আমার হাতে টাকা দাও। সেই মুহূর্তে আমার কিছু টাকা দরকার ছিল অফিসের টাকা পাওয়া পর্যন্ত। এবং আমার ভাইয়ের শাশুড়ি ক্যান্সার আক্রান্ত, আমাদের পরিবারও সাংঘাতিক রকম একটা ঝামেলার মধ্যে। ওই অবস্থায় আমার বড় ভাই আমাকে কিছু টাকা, ডলার কিছু করে দিয়েছিল বলে আমি কোনোভাবে দিল্লিতে কয়টা দিন থাকার মতো কিছু টাকা হাতে নিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু সেটাও, আমি দিল্লিতে আসার পরও কিন্তু আমাকে তাড়া করে ফিরেছে। আমাদের বর্তমান সরকার কিছু লোক পাঠিয়েছে দিল্লিতে, আমাকে এমনও কথা শুনতে হয়েছে দিল্লিতে, আপনার জন্য, দিল্লির প্রভাবশালী সাংবাদিক এসে আমাকে বললেন, আপনার জন্য আমরা কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি, আপনার দেশে কোনো সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি চলে যান দেশে। কেন? আমি বললাম আমার পাসপোর্ট বৈধ, আমার ভিসা বৈধ, আমি কোনো অবৈধ লাইনে আসিনি, আমি এখানকার ভারতীয় সর্বোচ্চ প্রচারিত নিউজ এজেন্সির একজন বৈধ সাংবাদিক, নিউজ প্রোভাইডার, ঢাকা প্রতিনিধি। তাহলে আমি কিভাবে আপনাদেরকে বিপন্ন করেছি? তিনি কোনো জবাব দিলেন না। তার মানে ওনাদের উপরে হুমকি ছিল। তাহলে আমি একজন পেশাদার সাংবাদিক, আমি দিল্লিতে গেলেও যদি দিল্লির সাংবাদিকদেরকে হুমকি দেয়া হয় আমাকে তাড়াতাড়ি দেশে ফেরানোর জন্য, তাহলে বাড়ি ভাই আমি মানে আমার সত্যি প্রশ্ন যে আমাদের গণমাধ্যম আসলে কারা নিয়ন্ত্রণ করে? কেউ কি মনে করে যে আমি সরকারে গেলে, সরকারের একটা পদে গেলে যাকে যেভাবে খুশি, পৃথিবীর যে কোনো প্রান্তে খুশি গলা টিপে ধরে এনে শাস্তি দিতে পারি, অমুককে পাঠিয়ে শাস্তি দিতে পারি? এটা কি কোনো দেশের জন্য? এবং যারা করছেন বা যিনি করছেন তিনি কি ভাবছেন এই কনসিকুয়েন্সটা তাকে পরবর্তীতে ফেস করতে হবে না? দিল্লিতে যারা এই কথাগুলো আপনাকে বলছিলেন, তারা কি বাংলাদেশি সাংবাদিক না 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 ভারতীয়? না, তারা ইন্ডিয়ান সাংবাদিক, তারা তাদের ওখানকার ভয়, প্রভাবশালী সাংবাদিক। তাদের ভয় কিসের? তাদের ভয় কিসের? নিশ্চয়ই তাদেরকে আমি সেটাই বিস্মিত হয়েছিলাম, এবং সেটা নিয়ে আমি প্রশ্নও করেছিলাম। তারা বলেছে যে হ্যাঁ হতে পারে, জানি না, তাদেরকে আমাদের সরকারের, বর্তমান সরকারের প্রভাবশালী কেউ কোনোভাবে। এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, শুধু সেবার নয়, আরো সেই পুরো ধারাবাহিকভাবে ব্রিটিশ হাই কমিশন থেকে দিল্লিতে কয়েকজন সাংবাদিকের সঙ্গে দেখা করতে চাইলো। তখন আমাকে একজন ভারতীয় সাংবাদিক বললেন যে তোমার নামটা কি দিতে পারি, তুমি কি ব্রিটিশ হাই কমিশনকে তোমাদের সাংবাদিকদের অবস্থা, বাংলাদেশের অবস্থা বলতে চাও, পারো কি, পারবে বলতে? আমি বললাম হ্যাঁ, কেন বলতে পারবো না, অবশ্যই। তখন আমার নাম দিল। পরবর্তীতে দেখা গেল ব্রিটিশ সরকারের, ব্রিটিশ
হাই কমিশনের লোকজন কথা কারোর সঙ্গে বলেছে কি বলেছে জানি না, কিন্তু আমার সঙ্গে ওনারা কোনো কথা বলেননি। পরবর্তীতে তারা আমাকে, যারা নাম দিয়েছেন সিনিয়র সাংবাদিক, প্রভাবশালী সাংবাদিক, তারা আমাকে বললেন যে সুমি, সরি, তোমার নামটা যখন আমরা দিয়েছি ব্রিটিশ হাই কমিশন থেকে, তোমাদের সরকারের কাছে জানানো হয়েছে যে এই সাংবাদিক, এবং তোমার নামটা তোমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ও তালিকাভুক্ত, আমাদের কোনোভাবে ওর সাথে আপনারা কথা বলবেন না। এবং যিনি বলছেন তারা দায়িত্বশীল সাংবাদিক, তারা মিথ্যা বলার কথা নয়, এবং তারা বলছেন যে আমরা খুবই ভীত হয়েছি যে তোমার ব্যাপারে, তোমার নিরাপত্তার ব্যাপারে, কারণ তোমাকে ওরা এইভাবে ফলো করছে, তোমাকে ওরা এইভাবে চারিদিক থেকে আক্রান্ত করার ব্যাপারে বর্তমান সরকারের প্রভাবশালী যারা। আমি বললাম যে এটা অত্যন্ত দুঃখজনক যে তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশটা যেমন তাদের কেনা হয়ে গেছে মনে করছে, সারা পৃথিবী তাদের কেনা হয়ে গেছে, যে আমি একজন পেশাদার সাংবাদিক, আমি একজন স্বাধীন সাংবাদিক, আমি একজন স্বাধীন মানুষ, আমি কোথাও কোথাও গিয়ে কথা বলতে পারবো না, কোথাও দাঁড়াতে পারবো না। এটা তো অত্যন্ত সর্বনাশা তাদের জন্য, আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমি মনে করি গণমাধ্যমের জন্য। প্রফেসর ইউনূস আপনার চট্টগ্রামের মানুষ, কত আগে থেকে পরিচয় তার সাথে? হ্যাঁ হ্যাঁ, ডক্টর ইউনূসের সাথে পরিচয় মানে কি, আমার আসলে ওনার ছোট ভাই জাহাঙ্গীর ভাই সাংবাদিক, ওনার সাথেই পরিচয় বেশি ছিল। এখানে আপনি একটা মজার ইন্টারেস্টিং কথা মনে করিয়ে দিলেন। দু তিন লাইনে আমি একটুখানি বলি যে উনি যেদিন নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশে এলেন, জাহাঙ্গীর ভাই দাঁড়ানো, উনি এখন প্রয়াত। জাহাঙ্গীর ভাই আমাকে বলছেন যে সুমি জানো, আমরা 20 বছর ধরে লেগেছিলাম এই পুরস্কারের জন্য, আজকে পেলাম। এটা গেল একটা। আরেকটা হলো 21 টেলিভিশন থেকে আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, চেষ্টা করে পাওয়া যায় পুরস্কারটা? আমাকে তো সেটাই জাহাঙ্গীর ভাই বলেছিলেন। তাহলে সেটার সঙ্গে পরে মিলালাম ক্লিন্টন ফাউন্ডেশনে ফান্ড, এবং তাদের সাথে যে কথাগুলো নরওয়ে টেলিভিশনে যেটা প্রচার করা হয়েছিল তথ্যচিত্র, সেটা তাহলে সত্য। এমনি আপনার তাকে মানুষ হিসেবে কেমন মনে হতো? না, তাকে মানুষ হিসাবে চেনার আমার কোনো সুযোগ নেই, তবে তাকে নিয়ে যে রিপোর্ট আমার করতে হয়েছিল, অনুসন্ধানী প্রতিবেদন, আমার সেই অনুসন্ধানী প্রতিবেদন আমাদের 21 টেলিভিশনের তখনকার সময় প্ল্যানিং এডিটর তার কাছে বিক্রি করে দিয়েছিল, অন এয়ার করতে দেয়নি। সেই প্রতিবেদন করতে গিয়ে আমি জোবরা গ্রামে গিয়ে এবং তার ধারাবাহিকতায় কিশোরগঞ্জেও গিয়ে আমি মাইক্রো ক্রেডিট এবং তার গ্রামীণ ব্যাংকের যে চিত্র আমি দেখতে পেয়েছি ভয়াবহ, এবং তার যে হঠকারিতা আমি মুখোমুখি হয়েছি। আমি গ্রামীণ ব্যাংকে তিনি ছিলেন, আমি তখন ওনার বক্তব্য জানতে গেছি, একটা পর্যায়ে তিনি 1 ঘন্টা আমাকে অপেক্ষা করিয়ে একরকম ঘাড় ধরে আমার ক্যামেরা পার্সন আর আমাকে বাধ্য করেছেন বের হয়ে আসতে গ্রামীণ ফোন থেকে। আমি তখনও ভেবেছিলাম যে তিনি হয়তো মাইক্রো ক্রেডিটের কোনো একটা ফেলিউর আছে, যে ফেলিউরটা উনি ওভারকাম করানোর চেষ্টা করবেন। আমি সেই বক্তব্যটা তার কাছে শুনবো 2008 সালে। হ্যাঁ, তো এবং তিনি, আমি ভেবেছিলাম উনি অন্তত বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আমার মোর দেন 50% চলে আসে সুদ, সেই 50% সুদ একজন দরিদ্র নারী দিতে না পেরে সে একটা টাকা নিয়ে সেই টাকা কোথাও বিনিয়োগ করার আগেই তার সুদ শুরু হয়ে যাচ্ছে, এবং আমি বেশ কয়েকটা কেস পেয়েছি যারা আত্মহত্যা করেছে নারীরা এই সুদ দিতে না পেরে। এবং সেই জায়গাটা, সেই কেসগুলো তুলে আনার পরে আমি চেয়েছিলাম তিনি সত্যের মুখোমুখি হয়ে বলুক। পরে দেখলাম ওনার আচরণ প্রমাণ করলো উনি জেনে বুঝে এই দরিদ্র নারীদেরকে তিনি পুঁজি করে, সেই যে ভূপেন হাজারিকার সেই গানটার মতো, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, তিনি এই দরিদ্র নারীদেরকে পুঁজিতে পরিণত করেছে, পণ্যে পরিণত করেছেন, জীবিকাতে পরিণত করেছেন, যে কারণে তার প্রতি সত্যিকার অর্থে আমার কখনোই শ্রদ্ধা ছিল না। আরেকটা কেস আপনাকে বলি, প্রফেসর মেজবা কামাল, অ্যাডভোকেট নীলুফার বানু, সালিম সামাদ সহ আমাদের একটা টিম
যমুনা সেতুর পাশাপাশি আদিবাসী পল্লীতে, যমুনা সেতু যেখানে শেষ হয়েছে ওখানে আদিবাসী পল্লীতে গিয়েছিলাম একটা অভিযোগ পেয়ে। আদিবাসীদের যে হচ্ছে গিয়ে সমাধি ক্ষেত্র, মারা যাওয়ার পর যে শ্মশানটা দখল করে নিচ্ছে কিছু মুসলিম, সেখানে গিয়ে তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলাম। সেখানে প্রথম আমরা জানতে পারি গ্রামীণ মৎস্য প্রকল্পের কথা। এই গ্রামের লোকগুলো তখন আমাদেরকে বলল আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে শেখ হাসিনা। আমরা বললাম কিভাবে? বলল এই যে ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানোর কারণে, তিনি সরে যাওয়ার পর গ্রামীণ মৎস্য খামারের লোকজন আর আসে না। গত 20 বছর থেকে আমরা মাছের চাষ করতাম, আমাদের মাছগুলো গ্রামীণের লোকজন এসে নিয়ে যেত, আমরা অসহায় ভাবে তাকিয়ে থাকতাম। এখন আর নেবে না, আমাদের মাছ আমরা চাষ করব, আমরা পাবো। এবং তখন একজন ইউএনও, নারী ইউএনও, তখন প্রথম, এটাও 8 সালের কথা, তখন 8-9 সালে, হ্যাঁ 2008-এর দিকে, তখন উনি বললেন, ওই ইউএনও বললেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আইন করেছেন যে কোনো সমাধি, কোনো কবরস্থান, কোনো শ্মশান ব্যক্তি মালিকানায় নেওয়া যাবে না, এই আদিবাসীদের শ্মশানটা দখল করতে পারবে না, এই আইনটা কার্যকর হচ্ছে। এবং আমি এখানে ইউএনও, আমি, প্রফেসর মেজবাহ কামাল, নীলুফার বানু, সালিম ভাই, সালিম সামাদ ভাই শুদ্ধ, আমাদেরকে উনি কথা দিলেন এই আদিবাসীদের শ্মশান আদিবাসীরা ফিরে পাবে, কেউ দখল করতে পারবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আইন করে দিয়েছেন। এবং সেই আইনের কারণে বারবার বিপন্ন হয়েছিল ডক্টর ইউনূসের মতো ক্ষমতা লোভী, বলেন যে ল্যান্ড গ্র্যাবার, বলেন যে হচ্ছে গিয়ে দরিদ্র নারীদের জীবন জীবিকা এবং তাদেরকে আত্মহত্যায় বাধ্য করা যে ব্যক্তি শান্তির নোবেল পেয়েছেন, তার মতো ভয়ঙ্কর একটা ব্যক্তি, যিনি আজকে আমার দেশ বিপন্ন করেছেন। সেই ইউনূস কিন্তু আজ বলছেন বাংলাদেশের মিডিয়া নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে। হ্যাঁ, স্বরাষ্ট্র সচিব যেমন বললেন, আজকে আপনি দেখেছেন যে স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি হিজবুত তাহরির জঙ্গি সংগঠনের একজন। তিনি কি আরাম করে বলে গেলেন অবলীলায় যে হচ্ছে গিয়ে ঠিক 2004-এ যেরকম আপনার আলতাফ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন একটা শিশু গুলিতে হত্যা হওয়ার পর বলেছিলেন, কন্যা শিশু গুলিতে হত্যার পর, যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আজকে স্বরাষ্ট্র সচিব জামাত বিএনপি ক্ষমতায় থাকলে তাদের ক্ষমতাসীন মন্ত্রীরা অবলীলায় হত্যাকে, মৃত্যুকে জায়েজ করে যান। তিনি বললেন হ্যাঁ হত্যা হচ্ছে, ডাকাতি হচ্ছে, হতেই পারে কিছু হত্যা ডাকাতি, নাই বা যদি হবে, পুলিশের কাজ কি? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর ঘাতকেরা। দিল্লিতে বা কলকাতায় আপনার সাথে বাংলাদেশিদের সাথে দেখা হয়েছে যারা আশ্রয় হ্যাঁ নিয়েছে? হ্যাঁ, কিছু ঘটনাচক্রে পথে ঘাটে দেখা হয়েছে, কিছু ওইভাবে কারোর সঙ্গে যোগাযোগ করে দেখা হয়েছে তা নয়, ঘটনাচক্রে দেখা হয়েছে, পথে ঘাটে বাংলা বলছে বা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছে। আমি দেখলাম কিছু ছাত্র নেতা যারা পালিয়ে এসেছে, খুবই বিপদগ্রস্ত, তারা হচ্ছে গিয়ে ডলার ভাঙাতে গিয়ে বা নিউ মার্কেট এরকম দেখা হয়েছে, তারা বলছিল যে গত 15 বছর আমাদেরকে ব্যবহার করেছেন নেতারা, মন্ত্রীরা, কিন্তু আজ পর্যন্ত এখনো তারা সমাবেশ করছে, মিটিং করছে, বা তাদের তাদের মতো তারা সুযোগ সুবিধা ভোগ করছে, বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন তারা। তো কিন্তু আমাদের যারা আহত হয়েছে, সেই জুলাই থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় শিবিরের ছেলেরা ফেলে দিয়েছে ছাদ থেকে চট্টগ্রামের একজনকে, একটা ছেলেকে, এবং সেই ভিডিও প্রচার হওয়ার পর তারা নানাভাবেই করেছে, শিবির এটাকে জায়েজ করার চেষ্টা করেছে, তাকে, ওই ছেলেটিকেও কেউ তার চিকিৎসারও ব্যবস্থা করেনি, কেউ তার পরিবারকে দেখার ব্যবস্থা করেনি কেউ। আপনার সঙ্গে কথা হচ্ছিল যে রাজশাহীর যে ছেলেটির 16 সালে রক কেটে দিয়েছিল শিবিরের ছেলেরা, তাকে আপনার হচ্ছে কি হত্যা করলো, ছোট তার বাচ্চার ওষুধ কিনতে যাচ্ছিল, বাচ্চা অসুস্থ ছিল তার। এই যে গত 15 বছর আমরা যে
আমরা সাংবাদিকরা যেমন, পেশাদার সাংবাদিকরা যেমন বিপন্ন ছিলাম, আমাদেরকে বিপন্ন বলতে আমাদের আমাদের চাকরি আমরা পাচ্ছি, চাকরিতে থাকতে দেয়া হলো না, সেখানেও জামাত পুনর্বাসন করা হলো প্রতিটা মিডিয়াতে। আজকে যারা জামাতিরা তাণ্ডব করছে, নয়া দিগন্ত বন্ধ হলো হিজবুত তাহরীরের আন্দোলনের পর, কথা প্রসঙ্গে চলে আসলো আপনার হচ্ছে গিয়ে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে বিকৃত তথ্য বিকৃতি করার কারণে। কিন্তু যতগুলো জামাতের মিডিয়া বন্ধ হয়েছে, কেউ কিন্তু কর্মহীন ছিল না, জবলেস ছিল না। সবাইকে, সবগুলো যারা জীবনে টেলিভিশনে চাকরি করেনি তাদেরকে টেলিভিশনে চাকরি দেওয়া হয়েছে। তারাই আজকে বিভিন্ন দেশে বসে গত 15, 13, 14 বছরে বিভিন্ন দেশে বিভিন্ন মামলা খেয়ে এসে তারাই এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার বা তাদের মতো করে প্রচার করছে। আর সেই জায়গায় কলকাতাতে আশ্রয়প্রাপ্ত বা পালিয়ে আসা ছাত্ররা বলছে যে নেতারা বিপুল বৈভব বানিয়েছেন, তারা ভালোই আরাম আয়েশে আছেন, থাকছেন, কিন্তু আমরা তো এখনো বিপন্ন। আমাদেরকে কে রক্ষা করবে, কে দেখবে? ভারতে থাকা অবস্থায় আপনি শেখ হাসিনার সঙ্গে দেখা করা বা ইন্টারভিউ করা এমন কোনো চিন্তা করেছিলেন বা চেষ্টা করেছিলেন? না, আমি খোঁজ নিয়েছিলাম, আমি জেনেছি যে সেটা ওখানকার যারা ভারতীয় সাংবাদিক তারাও বলছিল, তাদেরকে বাংলাদেশ থেকে অনেকে অনুরোধ করছিল যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া যাবে কিনা, কিন্তু সকলেই একটা কথাই বলছিল, বিশেষ করে তখন, যে কমান্ডো বাহিনী দিয়ে তার নিরাপত্তার জন্য তাকে ঘিরে রাখা হয়েছে। তো যেখানে তখনও ভারত সরকার কাউকে অ্যালাউ করছিলেন না, এবং তিনি নিজেও সেইভাবে প্রকাশ্যে ইন্টারভিউ দেবার মতো তিনি কথা বলতে তেমন আগ্রহী বা তার অবস্থান থেকে তিনি হয়তোবা রাজি ছিলেন না। তো কত সাংবাদিক, মানে সাংবাদিক তো অ্যারেস্ট হয়েছেন অনেকে, আপনার নিবেদকের মামলা হয়েছিল? আমার তো পুরনো মামলা ছিল, এবারও কিছু মামলাতে আমার নাম এসেছে আমি শুনেছি, কিন্তু আমার কাছে কোনো কাগজপত্র আসেনি। আমরা যারা ওই যে বললাম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আছে, আমাদের বিরুদ্ধে তো হত্যা মামলা, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় হামলার মামলার সাথে আমাদের কমিটির অনেকের নামই, নেতা, আমাদের সাধারণ সম্পাদক, সভাপতি, তাদের নাম আছে, আমাদের নাম আছে, কমিটির 21 জন, তাদের বিভিন্ন জনের নাম আছে। আর আমি যেহেতু বহু আগে থেকে ওদের মৃত্যু পরোয়ানা জারি করেছে আমার বিরুদ্ধে, তো সেহেতু ওরা আসলে ভয়ঙ্কর রকম একটা চাপে রেখেছিল আমাকে। ভারত থেকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, আপনার কি ভিসা করা ছিল না ভিসাটা হ্যাঁ, ভারত হ্যাঁ, থেকে হ্যাঁ। নিতেন? আমি আমি 2005-এ এখানে কারে যাওয়ার IWMF, আমি তো সরকারের কোনো, মার্কিন সরকারের অ্যাওয়ার্ড না, যে নারী সংগঠন ইন্টারন্যাশনাল ওমেন ফর মিডিয়া ফাউন্ডেশন আর কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে আর IWMF কারে যাওয়ার পাওয়ার অ্যাওয়ার্ড ভিসাটাই ছিল IWMF কারে যাওয়ার নাম দেওয়া ছিল প্রথম ভিসাতে 5-এ। তারপরে আমি এখানে আপনার জাতিসংঘে যে নারী সম্মেলন হয়, CSW সম্মেলনে বিভিন্ন সময় আমন্ত্রিত হয়েছি। ভিসা আমার রেগুলার ছিল, এবারেও ভিসা আমার ছিল, এখনো ভিসা আছে। আমি যখন দেখলাম যে ভারতের ভিসাটা আমি এক্সটেনশন করতে পারছি না, আমাকে একদম মধ্যরাতে 1 ঘন্টার নোটিসে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসতে হয়েছে। এই দেশান্তরী অবস্থায় কতদিন থাকতে হবে কোনো ধারণা ধারণা? নাই, উদ্বাস্তু জীবন। এখন এটা আমি তো কখনো কল্পনাই করিনি যে আমাকে এরকম উদ্বাস্তুর মতো দেশে দেশে ঘুরতে হবে। আমি আপনাকে সেটাই বলছিলাম যে কি অপরাধ করলাম, কেন? আর আমার তো ওরকম বিত্ত বৈভব কি, আমি তো ভারতীয় ভিসা হচ্ছে গিয়ে শেষ মুহূর্তে যে ভিসাটা পেয়েছি আমি, ওটা বাতিলই হয়ে যাচ্ছিল। আমি জানতামই না যে ভিসার জন্য নাকি ব্যাংকে যে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি ওখানে নাকি 20,000 টাকা রাখতে হয়। আমি তো জানতাম না, এরকম কিছু স্টেটমেন্ট দিয়েছি, ওখানে ওরা দেখছে যে আমার স্টেটমেন্টে 75 টাকা আছে আমার অ্যাকাউন্টে। ওরা বলছে যে ওখানে ডেস্কে যারা বলছে যে আপনার তো তখন বিকেল 5টা বাজার 20 মিনিট বাকি। আমি
এত নার্ভাস হয়ে গেছি, কারণ আমি ভিসাটা আমার তখনও আমি জানি না যে দেশের অবস্থা বিপন্ন হবে এরকম, জাস্ট জুলাইয়ের প্রথম সপ্তাহে। তো এখন আমি বললাম যে আমার তো বেতন তুলতে হবে, আমার হাতে টাকা নাই, অনেক দিনের পাওনা বেতন। এখন ওরা বলছে নিতে যাব, এখন ভিসা না পেলে তো বিপদে। পরে ফরিদা আপাকে ফোন করেছিলাম, প্রেস ক্লাবের সভাপতি। ফরিদা আপা বলে কি কি কাণ্ড, আমিও তো জানি না যে 20,000 টাকা রাখতে হয়, এটা আবার কোন নিয়ম। ঠিক আছে, পরে ফরিদা আপা একজনকে বললেন যে একটু সময় দিতে। পরে ওরা ব্যালেন্স ওরা করলো, ওরা নিজেরা আলোচনা করে বললো যে আচ্ছা কালকে সকালে এসে আপনি জমা দেন। পরে পরদিন আমার আম্মা 20,000 টাকা জমা দিয়েছে আমার অ্যাকাউন্টে, আবার নতুন স্টেটমেন্ট নিয়ে ভিসাটা করেছি। মানে এরকম আমার আমার মতো সাংবাদিককে যে এরকম বিপদে পড়তে হবে আমি তো আসলে কল্পনাই করতে সত্যিকার উদ্বাস্ত হয়ে গেলাম। বাড়ি ভাই, এটা তো আসলে মানে বুঝতে পারছি না যে এতটা অপরাধী কেন আমরা। আপনার মতো সাংবাদিক আর বাইরে গিয়েছেন, যেতে পেরেছেন, সংখ্যাটা কিরকম ধারণা আছে অনেক আপনার? সাংবাদিককে আমি দিল্লিতে কিছু সাংবাদিককে আমি দেখেছি, আমি নাম বলতে পারছি না, তাদের ওই নিরাপত্তার স্বার্থেই বলতে পারছি না, এবং তাদেরও মানা আছে, যারা পাসপোর্ট পর্যন্ত নেয়নি। যারা পাসপোর্ট পর্যন্ত নেয়নি, পরবর্তীতে কারো হাতে তারা দিল্লি চলে গেছে কোনোভাবে, কোনো কোনো বর্ডার দিয়ে পার হয়ে, কলকাতা হয়ে যায়নি, আটক হবে ভেবে, এবং পরে কলকাতা হয়ে তাদের পাসপোর্ট নাকি পাঠিয়ে দিয়েছে কেউ, সেরকম আমি শুনেছি। আদৌ তাদের পাসপোর্ট তাদের হাতে গেছে কিনা, কারণ তাদের ভিডিও আমি দেখেছি যে তাদের বাসার সামনে, এক্সকিউজ মি, জঙ্গিরা তাদের বাসার সামনে ঘুরছে, তাদের সিসি ক্যামেরার ফুটেজ আমাকে দেখিয়েছে। তো এই বিষয়গুলো খুবই ভয়ঙ্কর, এবং গণমাধ্যম কর্মীদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক আর কি, যে দেশের জন্য একই সঙ্গে আমি বলবো যে কোনোভাবেই সেটা হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য হয় না আর কি। গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা তো আর রাজনীতি করি না, আমরা তো অন্তত রাজনীতি করি না, পেশাদার সাংবাদিকরা, তারা কেন বিপন্ন হবে, তারা কেন উদ্বাস্তু হতে হবে? তাদের পরিবার পরিজন অনেকেরই ফ্যামিলি বিপদগ্রস্ত হয়ে আছে, আমি জানি, তাদের পরিবারকে ওরা আনতে পারছেন না। তো এই কারণে, এবং আমি আরো সাংবাদিককে জানি আমেরিকা পালিয়ে এসেছে, যে হচ্ছে গিয়ে রাতারাতি বেচারি, মানে টেলিভিশন সাংবাদিক, নারী সাংবাদিক। এবং একটা সময়ে ও ও যখন প্রধানমন্ত্রী সফরে এসেছিল, আমাকে বলছিল আমার ছোট বোন যে আপা প্রধানমন্ত্রী সফরে যখন এসেছি সবাই মাথায় তুলে রেখেছে, এবার যখন এসেছি কেউ চেনে না। আমি এটা সিরু বাঙালি চাচার কাছেও শুনেছি, সিরু বাঙালির মতো বীর মুক্তিযোদ্ধা যিনি সাক্ষ্য দিয়েছেন 71-এর ঘাতকদের বিরুদ্ধে, ওনাকেও এক কাপড়ে চলে আসতে হচ্ছে, কারণ ওনার মাথার দাম চট্টগ্রামে রাও জানে, এই যে ঘাতকরা সাকা চৌধুরীর এলাকা, সালাউদ্দিন কাদের চৌধুরী তার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর এলাকা, এবং ওই তার কাছাকাছি এলাকাগুলোতে সিরো বাঙালির মতো মুক্তিযোদ্ধা বাইয়ে তার মাথার দাম 1 কোটি টাকা ঘোষণা করা হয়েছিল, এবং তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ তাকে, যারা ওনাকে প্রোটেকশন দিতেন, তারা এটা জেনে তারা তাড়াতাড়ি করে খবর পাঠিয়েছেন, এবং এই ভাষায় বলেছে যে এই ঘাতকেরা যারা, যাদেরকে আপনার কে হত্যা করার জন্য পাঠানো হয়েছে, তারা 5 টাকা পেলে আপনাকে হত্যা করবে, আর 6 টাকা পেলে আপনাকে বাঁচিয়ে দিবে, এরকম। এবং উনি রাতারাতি মোটরসাইকেলে করে কয়েকটা ছেলে ওনাকে সামনে পিছনে পাহারা দিয়ে কোনোভাবে বিমানবন্দরে একদম এক কাপড়, এবং এমনকি তিনি মোবাইলটাও সাথে নিয়ে আনতে পারেননি। তিনি দুবাই এয়ারপোর্টে, একজন বাংলা কথা বলছে, তার মোবাইল নিয়ে তার এক বন্ধুর মেয়েকে, যে কখনো ফোনও ধরে না, প্রেগনেন্ট ছিল সেই মেয়েটি, সেই অবস্থায় উনি ফোন করেছে, মা তুমি আছো কিনা নিউ ইয়র্কে, আমি আসছি। সেই মেয়েটি বলছে, হঠাৎ করে মেয়েটাও লাকিলি ফোন ধরলো, এবং আমার আশাটা, আমার আফগান বান্ধবী, আফগান বন্ধু, সিনিয়র ফ্রেন্ড, আমি ওর নাম বলছি না, তার 70-এর বেশি বয়স তার, ও বিপন্ন, ওকে শুধু আমি একটা মেসেজ করেছিলাম, কারণ আমি কাউকে পাচ্ছি না, আমি কোথায় যাব, আমি শুধু মেসেজ করেছি যে আমার ইন্ডিয়ান ভিসা শেষ, সিরু বাঙালি চাচার মতোই, যে আমি, এত বন্ধু, এত আত্মীয়, এতজন আমাদের বিপন্নতায়, কিন্তু কেউ আসলে বলে না যে আমরা আছি, বলে না, একদম বলে না। নতুন যুগে আমরা এসে পৌঁছেছি, নতুন শতাব্দীতে, যে শতাব্দীতে বীর দর্পে তারা তাদের পরিচয় দেয় যে আমরা কেউ তোমার পাশে নাই।
সেই যে কাঙাল হরিনাথের কথা, বাড়ি ভাই, সৎ সাংবাদিক সত্যি নিঃসঙ্গ, তার সাথে কেউ থাকে না। যা হোক, সেই আফগান বন্ধু ও আমাকে শুধু সঙ্গে সঙ্গে ফোন করলো, আমি শুধু মেসেজ দিয়েছি। ও কোথায় থাকে তাও জানি না, আমেরিকা থাকে জানি। গত 18-তে ওর সঙ্গে লাস্ট দেখা হয়েছিল জাতিসংঘের নারী সম্মেলনে, CSW সম্মেলনে। তা আমি বললাম যে আমার তো ইন্ডিয়ান ভিসা শেষ, আই হ্যাভ টু কাম আই থিঙ্ক, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক। ও জাস্ট সঙ্গে সঙ্গে ফোন করলো, সুমি কাম হিয়ার অ্যান্ড প্লিজ স্টে উইথ মি। সঙ্গে সঙ্গে ওর অ্যাড্রেস দিয়ে দিল। ফোন করে বললো যে তুমি কোনো চিন্তা, আমি বলছি কিন্তু আমি কি করে থাকবো, আমার হাতে কোনো টাকা নেই। বুঝে দেখো, আমি একটা ছোট স্টুডিও রুমে থাকি, তোমার খুব কষ্ট হবে আমার সঙ্গে থাকতে, এবং আমি তোমার কাছে টাকা চাই না এই জন্য যে আমার আমরাও এখন শরণার্থী, তোমাদের দেশের অবস্থা আমি বুঝতে পারছি। আমার হাজবেন্ড আমার এই রুমটার ভাড়া দেয়, তাই তোমার কাছে আমার টাকা চাওয়ার কিছু নাই, তুমি আমার কাছে চলে আসো। এটাকে কি বলবো, আল্লাহর ফেরেশতা বলবো না অ্যাঞ্জেল বলবো? ওকে আমি সত্যিই বলেছি তুমি অ্যাঞ্জেলের মতো। এবং ওর যে কাবুলে 50 রুমের ঘর ছিল, 5 তলার, বুলেট প্রুফ গাড়ি ছিল, 4টা কালাশনিকভ রাইফেল ওর ছিল, ও নিজে কালাশনিকভ রাইফেল চালাতে জানতো। 22 সালে এক কাপড়ে ওকে চলে আসতে হয়েছে আমেরিকান আর্মি, ওকে বাঁচানোর জন্য, ওর পরিবারকে বাঁচানোর জন্য। ওকে, ওর যে কথাগুলো আমি শুনেছি ওর সঙ্গে থাকতে থাকতে, ও শুধু বলছে যে পাকিস্তান একটা দেশ, সেই দেশটাকে যদি সত্যি কোনো শক্তি ধ্বংস করতে পারত, আমাদের রিজিয়ন অন্তত নিরাপদ হয়ে যেত, আমাদের উপমহাদেশটা নিরাপদ হয়ে যেত। আজকে আমরা সবাই বিপন্ন শুধু এই দেশটির জন্য। এই বাস্তবতা আর কি। সুমি খান, আপনি একটু ধাতস্থ হন। আপনি দীর্ঘ সংগ্রাম, আপনি ক্লান্তি, আপনি আপনার শান্তি হোক। আমরা আপনার সাথে আবার কথা বলবো। নিশ্চয়ই, অনেক আপনার যখন মনে হবে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার আপনার, আপনি একটু আমাদের নক করবেন, আমরা আপনার কথাটা মানুষের কাছে নিয়ে যাব। ভালো থাকবেন সুমি খান। না, আমরা সবার ভালো চাই, আসলে দুঃখের কথা বলে কাউকে ভারাক্রান্ত করতে চাই না। আমরা চাই যে আমরা বাঁচবো, আমরা ভালো, আমাদের দেশটা অনেক পবিত্র একটি দেশ। 30 লক্ষ শহীদের রক্তে, 3.5 লাখ বীরাঙ্গনার রক্তের পবিত্র মাটি। এই মাটি কখনো ঘাতকের মাটি হতে পারে না বাড়ি ভাই। তাই আমরা ফিরবো, আমরা থাকবো, ভালো থাকবো। ওই শুভকামনা সবার জন্য, আপনারও জন্য। ধন্যবাদ বাড়ি ভাই, ধন্যবাদ দর্শক।